আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার। দর্শক, সংস্কারে কত দূর পর্যন্ত আমাদের যেতে হবে, কতদিন লাগবে, এটি এখন এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এই সরকারকে নির্বাচিত সরকার না বললেও এই সরকারের পেছনে আছে জনগণের সমর্থন, এবং সবচেয়ে বড় যে শক্তি বা যে ফোর্সটা কাজ করছে তাদের পিছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি তাদের পক্ষে আছে। কিন্তু তারপরেও প্রশ্নটা এসেই যায়, সংস্কারটা কতদিন নেবে। তার কারণটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই ইউনূস সরকারের অনেকগুলা কার্যক্রমের কারণে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং প্রশাসনিক বা আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখনো ঘুষ চলছে, হয়তো মাত্রাটা আগের চেয়ে কম। এখনো মানুষ খুন হচ্ছে, হয়তোবা সংখ্যায় কিছুটা কম। দলীয় দুর্বৃত্তায়ন না থাকলেও ভিন্ন নামে আমরা দেখছি সেই অনিয়মগুলো সমাজে চলছে, এবং বিশেষ করে কেন জানি মনে হচ্ছে এই সরকার এক ধরনের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তার কিছু কারণও আছে, সেটা হচ্ছে এরা নিশ্চয়ই রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিবর্গ নয়, কারণ রাজনীতিতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির এবং স্ট্রং ভয়েস বা স্ট্রং কমান্ডিং পাওয়ার থাকার কিছু একটা ব্যাপার আছে, সেটা আমরা এই সরকারের কাছ থেকে দেখছি যে অনুপস্থিত। যাই হোক, সেই সংস্কারে যদি আমরা আসি দর্শক, প্রথমে আমি বলছিলাম যে বাংলাদেশ মিলিটারি বা বাংলাদেশ সেনাবাহিনী তাদের পিছে আছে। এখানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ দিতেই হয়। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দুটি কাজ করেছেন। এক কাজ করেছেন তিনি 5 আগস্ট, তিনি সেনাবাহিনীকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে স্বৈরাচার মুক্ত করেছেন দেশকে। দ্বিতীয় কাজটি তিনি যেটা করেছেন, যে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, 1 থেকে 1.5 বছরের মধ্যে আরেকটি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সেনাবাহিনী সরকারের পাশে আছে যে কোনো পরিস্থিতিতে। এখন এই সংস্কারের জন্য আমরা জানি যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন, এবং 6টি বিষয়কে তারা নির্ধারিত করেছেন, এবং সেখানে 6টি কমিটিও করে দিয়েছেন। সেই সংস্কারে যাওয়ার আগে যে ব্যারিয়ারগুলো কাজ করতেছে, আমরা যদি একটু সংক্ষেপে আমি সেটা বলি দর্শক, আপনারা দেখেছেন যে গার্মেন্টস, এখনো অনেকগুলো গার্মেন্টস শুরু করা যায়নি। সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এখনো পুরোপুরিভাবে হয়নি। এর আগে আনসারদের নিয়ে সমস্যা হয়েছে, এখন আবার পাহাড়িদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, সেটাও সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সহিত নিয়ন্ত্রণ করেছে বলেই আমরা মনে করি। কেন আমি এই কথাগুলো বলছি দর্শক, কারণ সংস্কার করতে তো আপনি সরকারকে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে দিতে হবে। সরকার যদি সংস্কার রেখে কখনো মন্দির ভাঙ্গা নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে যায়, গার্মেন্টসকে নিয়ন্ত্রণ করার জন্য ওই দিকে ব্যস্ত হয়ে যায়, পাহাড়ি অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য তারা যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে তারা কি নির্দিষ্ট সময়ে যে 1 থেকে 1.5 বছরের কথা বলা হচ্ছে, সেটা কি তারা করতে পারবেন? আর সেই কারণেই প্রশ্নটা এসেছে যে সংস্কার কতদিনে। আসুন, সংস্কার কমিটি যেটা হয়েছে আপনারা দেখেছেন, সেই অনেকগুলা কমিটির মধ্যে যেটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি ইচ্ছুক, সেটা একজন যোগ্য ব্যক্তিকেই দেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে বদিউল আলম মজুমদার সাহেব। তিনি এই সংস্কার কমিটির প্রধান হয়ে তিনি হুট করে বলে দিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, মানে গ্রহণযোগ্য হবে। এটা কি তার বলার কথা? তিনি এখন এই রাজনৈতিক বিতর্কে কেন জড়িত হচ্ছেন? তার কাজটা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ করার জন্য আইনি প্রক্রিয়ার যে সংস্কার আনা প্রয়োজন, তিনি সেই সংস্কার আনবেন। স্থায়ীভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থা আনতে হয় আনবেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকে যদি সিলেক্ট করার সিস্টেম থাকে তাহলে সেটা হবে।
যদি কোনো বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে একজনকে সিলেক্ট করে প্রধান উপদেষ্টা করার বিধান আনতে হয়, তিনি সেই ব্যাপারে আইনি খসড়া রেডি করবেন। এবং মানুষের যে মেইন কনসার্নটাই ছিল বিগত পতিত স্বৈরাচার, সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাকে একেবারে গুরুস্থানে পাঠিয়ে দিয়েছিল। তা উনি সংস্কার কমিটির প্রধান হয়ে তিনি এই অযথাচিত বিতর্কে কেন ডরাচ্ছেন? আওয়ামী লীগ না আসলেও নির্বাচন হবে না, নিরপেক্ষ হবে কি হবে না, গ্রহণযোগ্য হবে কি হবে না, সেটা দিস ইজ দ্য ফাংশনালিটি অফ দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি যেহেতু রিফর্ম কমিশনের চেয়ারম্যান হয়েছেন একটি বিষয়ের, আপনি আপনার কি সংস্কার আনে এই বিতর্কেই আপনি থাকেন। তাছাড়া উনি যখন সেনাপ্রধান বললেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যেতে হবে, তিনি তার পরের দিনই বললেন যে সংস্কার করতে আরো বেশি দিন লাগতে পারে। দেখুন, জনাব বদিউল আলম মজুমদার সাহেব সহ যে সংস্কার কমিটিগুলো আছে, তারা কাজই শুরু করবেন 1 অক্টোবর থেকে। তা আপনি এখনো কাজই শুরু করেননি। কাজ শুরুর আগেই আপনি বলে দিচ্ছেন সময় আরো বেশি লাগবে। আগে কাজ শুরু হোক, 1 মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক। তাদেরকে বলা হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে তারা যেন একটা প্রস্তাবিত রিপোর্ট দেন, বা একটা আইনের খসড়া হোক, আর যে কোন পদ্ধতিতে হবে না হবে এটার একটা রিপোর্ট দেন। তাহলে আপনি আগে কাজ শুরু করুন। যদি 1 মাস 2 মাস পরে হতো আর আপনি বলতেন যে সময় বেশি লাগবে, তাহলে মানুষের মধ্যে এই শঙ্কা বা আশঙ্কাটা সৃষ্টি হতো না। আপনি কাজই শুরু করেননি, আপনি বলে দিচ্ছেন সময় বেশি লাগবে। প্রশ্নটা এজন্যই আসছে যে সংস্কারে কতদিন। তারপরে আসুন, সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে আবার বিভাজন। তার কারণটা আমি বলি আপনাকে আপনাদের দর্শক, খুব সঙ্গত কারণে এই সংস্কারে যদি একটু বেশি দিন লাগে, সময় বেশি যায়, জামায়াতে ইসলামী বা যে দলগুলা মনে করবে তারা নির্বাচন হলে তাদের কোনো ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়ার কোনোই সম্ভাবনা নেই, অন্তত পক্ষে এককভাবে নির্বাচন করলে, যেখানে জামায়াতে ইসলামী একবার 3টি আসন পেয়েছিল 96-এ, আর আবার এরপরে বিএনপির সাথেও যখন ঐক্য করে নির্বাচন করে তারা 17-18টি আসন বা 20টি আসনের বেশি যেতে পারে না। খুব সঙ্গত কারণে তারা তাদের ছাত্র সংগঠন বা সাংগঠনিক শক্তি যতই থাকুক না কেন, বুথের রাজনীতিতে তাদের যে দৌড় কতটুকু বা কয়টি আসন তারা পেতে পারে সে সম্পর্কে তারা পুরোটাই ওয়াকিবহাল। আর সে কারণেই তারা হয়তো বা চাইবেন যে সংস্কারে যদি একটু বেশি দিন লাগে সমস্যা নাই। পক্ষান্তরে আমরা দেখি যারা নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া করবেন বা তারা চাইবেন দ্রুত নির্বাচন হয়ে যাক, সেটা খুব সঙ্গত কারণেই বিএনপি। কারণ বিএনপি মনে করে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, জনগণ যদি ভোট দেয়, তাহলে এই মুহূর্তে 151টি আসন পাওয়ার মতো সাংগঠনিক শক্তি, সামর্থ্য, সমর্থক, ভোটার আর কোনো দলের নেই, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই। তার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি বিভাজন আছে। এক পক্ষ দ্রুত চাচ্ছে, আরেক পক্ষ সময় নিয়ে চাচ্ছে। উভয়েই যার যার রাজনৈতিক স্বার্থকে বিবেচনা করেই আনছে। তবে প্রশ্নটা হচ্ছে, এই সংস্কার যদি ব্যর্থ হয় কি হতে পারে? প্রথমেই বলি দর্শক, এই সংস্কার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই। ব্যর্থতার কথা আমাদেরকে ভুলেই যেতে হবে। এই সরকারকে সফল হতেই হবে। আর সেজন্য অত্যন্ত সুচিন্তিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি কথা বলছেন যে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। তবে অবশ্যই যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার হতে হবে। কারণ এই ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আপনারা চিন্তা করুন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন আছে, জুডিশিয়াল ব্যাপারগুলোর সংস্কারের ব্যাপার আছে, তারপরে ইদানিং আরেকটা ব্যাপার হচ্ছে, বলা হচ্ছে যে সংবিধান সংশোধন। কেউ কেউ এটাকে বলছেন সংবিধান পুনর্লিখন। সংবিধান পুনর্লিখন বলতে আসলে যে কথাটা বলা হচ্ছে, আসলে সংবিধান তো সবগুলা তো প্রয়োজন নেই পরিবর্তন করার। এই সংবিধান সংশোধনের ব্যাপারে যদি আমি খুব সংক্ষেপে বলি দর্শক, সেটা হচ্ছে, মনে করেন প্রথমেই আসবে যে জাতীয় সংসদে ক্রস ভোটিংয়ের ব্যাপার। ধরুন আপনি আপনার কোনো দলের কোনো সিদ্ধান্তের সাথে আপনি একমত হতে পারলেন না, তখন
তারা যদি সংস্কারে এরকম কোনো বিধিবিধান অন্তর্ভুক্ত করে দেন যে একই দল থেকে নির্বাচিত হলেও আপনি যদি কোনো বিষয়ের সাথে একমত না হন তাহলে আপনি ওই দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এখন বর্তমান নিয়ম অনুযায়ী আপনার সংসদ সদস্য পদ চলে যাচ্ছে। এটা করা হলে হবে কি, তারা যুক্তি দেখাচ্ছেন, আমি দেখছি ইতিমধ্যে অনেক জায়গায় চলে আসছে আলোচনা এই বিষয়টা, যুক্তি দেখাচ্ছেন যে তাতে করে স্বৈরতন্ত্রের অবসান হবে এবং এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেই পরিমাণ রাজনৈতিক কালচার বা সংস্কৃতি গড়ে তুলতে পেরেছি কিনা যে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ভোট দিয়ে সেক্ষেত্রে হয়তোবা একটি সরকার অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যেতে পারে। তার যদি সংখ্যাগরিষ্ঠতা 151 বা 160 170-এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে যদি 20-25 জন সাংসদ কোনোভাবে একমত হয়ে বিপক্ষে ভোট দিয়েই দেয় তাহলে সরকারের অবস্থানও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। আর খুব ঘন ঘন সরকার পরিবর্তন হলে কিন্তু আবার একটি সরকার অর্থনৈতিক স্টেবিলিটি ধরে রাখতে পারে না। আমাদের সেই বিবেচনাও আনতে হবে সংস্কারে। যাই হোক, সেটা যে সংস্কার হয়েছে যখন আসবে আমরা সেই ব্যাপারে ডিটেলস কথা বলবো দর্শক। এখন এই সংস্কারে ইউনূস সরকারকে শক্তিশালী ভূমিকায় থাকতে হবে। তার কারণ হচ্ছে ইউনূস সরকার অবশ্যই শক্তিশালী অবস্থানে আছে, কারণ তার পক্ষে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিশ্বের দাতা সংস্থাগুলো, বিশেষ করে অর্থনৈতিক যে আমাদের একটা আনসার্টেনিটি ছিল সেটা ইতিমধ্যেই আমি মনে করি কাটিয়ে উঠেছে এই সরকার। বিশেষ করে বিদেশি সবগুলো সংস্থাই বলছে যখন তোমাদের ঋণ এবং প্রয়োজনের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যেটুকু প্রয়োজন নেই তার চেয়ে বেশি টাকাই চলে আসছে ঋণের টাকা। যাই হোক, আমি ওই আলোচনা যাবো না এখানে। তবে আমি বটম লাইন টানবো এটা বলে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়ার কোনো স্কোপ নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারকে সফল করতে হলে একদিকে যেমন যারা সংস্কার কমিশনের প্রধান হয়েছেন তাদেরকে সতর্ক হয়ে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে অত্যন্ত দক্ষতার সহিত কোনো দল বা মতের প্রতি বায়াসড না হয়ে সত্যিকার অর্থেই দেশে যেন একটা সাস্টেইনেবল ডেমোক্রেসি রান করতে পারে এবং জবাবদিহিমূলক একটি সরকার, সংসদ, পলিটিক্যাল সিস্টেম, ইভেন নট নেসেসারিলি যে শুধুমাত্র বাংলাদেশের বা সরকার পরিচালনার যে কনস্টিটিউশনের ব্যাপার, দে ক্যান ইম্পোজ সাম কন্ডিশনস, সাম টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যাজ ওয়েল, যে তারা কিভাবে তাদের প্রার্থী নির্বাচন করবেন, তারা কিভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সেই ক্ষেত্রেও নির্বাচন কমিশন থেকে যদি এক ধরনের বাইন্ডিংস দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোও কি হতে হবে, তাদেরকে সংস্কারের মধ্যে আসতে হবে। এবং এটা বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন। একনায়কতান্ত্রিক বা একদলীয় শাসন ব্যবস্থার আদলে বা এক ব্যক্তির কাছে ক্ষমতার থেকে জনগণের কাছে ক্ষমতাকে বিস্তৃত করার জন্য। যাই হোক দর্শক, আমার ভিডিওটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করবো এটা বলে সংস্কারে যারা আছেন তাদেরকে সতর্ক হয়ে কথা বলতে হবে এবং একদিকে যেমন অতিরিক্ত সময় নেওয়ার প্রয়োজন নেই, অন্যদিকে তাড়াহুড়া করতে গিয়ে যেন আবার কিছুদিন পরেই যেন এটা নিয়ে সমালোচনা না উঠে সকল দিক থেকে সুধীজনের, সুশীল সমাজের যে যে বিষয়ে স্পেশালাইজড ব্যক্তিরা আছেন তাদের মতামত নিয়ে অত্যন্ত সাস্টেইনেবল একটি সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কার যত দ্রুত হয়, এটার পাশাপাশি যতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে ততদিন যেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারকে আরও বেশি ফার্ম হতে হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। কারণ মানুষ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তারা কিন্তু নিরাপদ ফিল করছে না। এ বিষয়েও এই অন্তর্বর্তী সরকারকে নজর দিতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।